শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। ভুল সব কিছুতেই হতে পারে। আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। কখনো আচরণে ভুল, কখনো সম্পর্কে ভুল, কখনো বিবেচনায় ভুল, নানাভাবে আমাদের ভুল হয়। কিন্তু আমরা কি করি? নিজের ভুলটা ধরি না। আমরা কিছু ভুল হলে অন্যের উপরে চাপিয়ে দিই, কোনো পরিস্থিতির উপরে, কোনো মানুষের উপরে, এরকম নানাবিধ। তাতে কি হয়? ভুলে ভরাই জীবন থাকে। বুঝতেই পারছেন আজকে আমাদের বিষয়, আমার ভুল তোমার ভুল। এই ভুল নিয়ে আজকে আমাদের আড্ডা। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন নারী বন্ধু, আর জুমে তো থাকছে আমাদের অনেক বন্ধু। এবং শুরুতেই বলে দিচ্ছি যে জুমে যারা যুক্ত হতে চাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আইডি এবং পাসকোড। তো চলে যাচ্ছি স্টুডিওতে বন্ধুদের সাথে আড্ডায়। আমার ভুল তোমার ভুল, এই নিয়ে হবে আজকের অনেক গল্প। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আমি তো দেখছি দুজনকে ঝলমল ঝলমল করছে, খুব সুন্দর লাগছে। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, নইলে দর্শকরা কিভাবে বুঝবে কার নাম কি, সেটা একটা ভুল হয়ে যাবে। কাশফিয়া মাহবুব, প্রতিষ্ঠাতা স্কারলেট বাই কাশফিয়া মাহবুব। বাহ, সুন্দর নামটা, স্বাগতম আপনাকে। এরপরে আছেন সোবাহানা মাসুদ সোহা, বিউটি ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর। স্বাগতম আপনাকে। দুজনের পেশাই দু রকমের, কিন্তু দুটোতেই হচ্ছে মানুষকে আকৃষ্ট করার ব্যাপার থাকে, মানুষকে বিশ্বাস করানোর একটা ব্যাপার থাকে। ওই জায়গাটায় একদিনে কেউ আসতে পারে না। তো আমরা মনে হয় প্রথমে সোহার কাছে যেতে পারি। আপনার পরিচয়টা তো দিয়েই দিলাম, এখন আপনি আপনার সম্পর্কে একটু বলেন ছোট্ট করে। আমি সোভানা মাসুদ সোহা, গ্লিমার গ্লস বাই সোহার ফাউন্ডার এবং ওনার। আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি কন্টেন্ট ক্রিয়েটর। অ্যান্ড আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে। অনেক ধন্যবাদ। কাশফিয়া। জি, আসসালামু আলাইকুম। আমার নাম কাশফিয়া মাহবুব। আমি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড অফ স্কারলেট বাই কাশফিয়া মাহবুব। সো এটা হচ্ছে একটা বুটিক, দ্যাট ইজ মাই মাই ড্রিম প্যাশন, একটা জায়গা। এবং আমি অনেক থ্যাঙ্কফুল আমাকে এই অনুষ্ঠানে নেক্সাস টেলিভিশন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমি একটু এই জায়গাটায় যে এসছেন, এই জার্নিটা কতদিনের, এবং এটাও একটু ছোট করে বলেন। আমার অ্যাকচুয়ালি মেকআপ করার অনেক বেশি শখ। আমি ছোটোবেলা থেকে মেকআপ খুব পছন্দ করি। তো দেখা যেত ছোটোবেলা থেকে আমি খুব মেকআপ করতাম। আর আমার একটা জিনিস হচ্ছে, আমি একটু দেখলেই শিখে যেতাম, আমার আর কোনো ভিডিও বা কোনো কিছু দেখা লাগতো না। তো দেখা যেত যে ছবির মতো সেম টু সেমই আমার হয়ে যেত। তো সেখান থেকে আস্তে আস্তে মেকআপ শুরু করতে করতে দেন আমার জার্নিটা স্টার্ট করলাম গ্লিমার গ্লস বাই সোহা। দেন ক্লায়েন্টদেরকে মেকআপ করলাম, তখন আমার একটু কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছে। সো এটা করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই জার্নিটা তো অনেক লম্বা, হয়তো অল্প সময়ে এত গল্প, মানে জার্নিটা না বললেও মূল বিষয়টা একটু ধরতে পারবো, যেটা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। কাশফিয়া, আপনারটা একটু বলুন। আচ্ছা, আমি যদি বলি তাহলে আমার জার্নি স্টার্ট হয়েছে 2020 যখন করোনা টাইমটায়। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি আসলে কিভাবে ইন্সপায়ার্ড হয়েছি এখানে, সো দ্যাট উইল গো ওয়ে ব্যাক। আমার চাইল্ডহুড থেকে হয়তো আমি স্টার্ট করব, যে আমার নানা উনি ছিল ফ্যাব্রিক্স বানাতো। সো আমি আমার খালার মধ্যে ছিল। জি, আমি তো চিন্তা করলে দেখা যায় যে হয়তো এটা আমার ব্লাডই ছিল। তো আমার আম্মু আমার খালাদেরকে দেখতাম, তারা হাতের অনেক কাজ করতো, লেদার থেকে শুরু করে কাপড়ের সুতার অনেক কাজ করতো। তো মেনলি ডিজাইনিং নিয়ে কাজটা ছিল। সো ছোটবেলা থেকে নিজের কাপড় নিজেই ডিজাইন করে পরতে পছন্দ করতাম। নিজের ডিজাইন জি, এটাও আমার করা। তো ওখান থেকে মনে হলো 2020-এ এসে যখন করোনার টাইমটা স্টার্ট হলো, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে একটা চাকরিজীবীও। সো হচ্ছে যে আমি ওইটা, জি, আমি অ্যাজ আ ব্যাংকার বাই প্রফেশন, একটা ব্যাংকে আছি। অনেক কঠিন কাজ কিন্তু। জি, সো করোনার সময় দেখা গিয়েছে ওয়ার্ক ফ্রম হোম যখন এই আরম্ভ হলো, তো তখন একটু চিন্তা করলাম যে করে দেখি যে হয় কি না। সো তখন থেকে স্টার্ট করা। তো এখন আলহামদুলিল্লাহ 6 বছর কমপ্লিট করেছি।
সো হ্যাঁ সময়গুলো করোনার টাইম গেল একটা, বেশ জি। কিছুদিন আগে আমাদের একটা রাজনৈতিক পরিস্থিতি সব জি, মিলে জি। যেটা হয়, ওই পরিস্থিতি নিয়ে বলবো না, যে কোনো কিছুতে একটু সব কাজেই একটা বাধার সৃষ্টি হয়, সৃষ্টি হয়, সেখান হ্যাঁ। থেকে ব্যাক করে আসাটা খুব কঠিন হয়। কেউ ছেড়ে দেয় ভরসা, কেউ ধরে রাখে। তো আমি দেখছি সেরকম উজ্জ্বল নক্ষত্র দুজন আপনারাই, যে এরকম তো হয়েছে, প্রত্যেকটা কাজই হয়, কখনো থেমে যেতে হয়, কখনো কাজটা পিছিয়ে যায়, মনে হয় যেন আর বোধহয় পারবো না, কিন্তু এই শক্তিটা থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সোহা, আপনাকে যেটা বলবো, আজকে যে আমাদের বিষয়টা এত এখন একটু চলে যায়, এটা নিয়ে কিন্তু দারুণ দারুণ কথা চলে আসবে। আমার ভুল তোমার ভুল, সবসময় ভুলটা কি নিজেরটা দেখেন না অন্যেরটা দেখেন? অবশ্যই আমারটাও দেখি, অন্যেরটাও দেখি, কিন্তু ভুল তো মানুষই করে। তো ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় এবং ভুল থেকেই শিখে। তো অবশ্যই আমিও ভুল করেছি অনেক, প্রথম প্রথম আমি অনেক ভুল করতাম। তো সেই ভুল থেকে অনেক কিছু শিখেছি, অ্যান্ড শিখে দেন এখন এটা রিয়েলাইজ করি যে না, ভুল করলেই মানুষ সেটা তো আসলে আছেই, শিখে। একদম কমন একটা ব্যাপার, যে কথাগুলো আপনি বললেন। এই ভুলের দুই একটা ঘটনা যদি মনে পড়ে, যে সেখান থেকে উতরে এসেছেন, সেটা থেকে শিখেছেন, এরকম যদি দুই একটা ঘটনা বলেন ভালো হয়। জি, আমি যখন ফার্স্ট মেকআপ করতাম, মানে এই প্রফেশনটাতে একদম মানে খুব ভালোভাবে গিয়েছিলাম, তখন দেখা গিয়েছে যে আমি অনেক ভুল করতাম, মেকআপ নিয়ে ভুল করতাম। তো দেখা যেত মানুষ অনেকটা জাজ করতো প্রথম প্রথম, যে না এটা সেটাকে কিভাবে হয়নি। নিতেন আপনি সবসময়? আমি এটাকে অ্যাকচুয়ালি পজিটিভভাবেই নিতাম, যে অবশ্যই সে বলেছে দেখে আমি আজকে শিখতে পেরেছি। তো দেখা যেত অনেক জাজ করতো যে এটা হয়তো বা হয়নি, এটা ভালো লাগছে না দেখতে। দেন ক্লায়েন্টরাও প্রথম প্রথম জাজ করতো। পরে যখন আমি এগুলা শিখেছি যে না, আমার এগুলো ইমপ্রুভ করতে হবে, তো দেখা গেল যে তখন আমি অন্য কারো কাছে শিখলাম, দেন ওইটাকে আরো প্রফেশনালি নিলাম। আরো ভালো হলো। জি, ভালোভাবে শিখলাম। সেটাই কাশফিয়া, যেটা হয় যে ভুল মানুষ করে, যেটা আমি শুরুতেই বলেছি, কিন্তু ভুল, একই ভুল বারবার যেটা করে, সেটা হচ্ছে তার অভ্যাসে পরিণত হয়, অভ্যাসে, right, সেটা আর সে ঠিক হয় না, ঠিক মনে হয় করে ওটাই সে তার ঠিক। কিন্তু ভুল কিন্তু একটা অভিজ্ঞতা, ভুল করা কিন্তু একটা অভিজ্ঞতা, জি। এবং সেই ভুলটাকে যদি সত্যি জাস্টিফাই করা যায় এবং সেখান থেকে একটা শিক্ষা নেয়া, তো এরকম একটা ঘটনাও যদি অন্তত বলেন। অবশ্যই, যে আমি যদি চিন্তা করি 2020 সালে আমি যখন স্টার্ট করি স্কারলেট, তখন আমার খুব হাই এই অ্যাম্বিশন ছিল যে আমি খুব বড় একটা ব্র্যান্ড হিসাবে নামবো। সো সেই কারণে দেখা গিয়েছে যে আমি যখন ফার্স্ট ইনভেস্টমেন্ট করি, তখন আমার ইনভেস্টমেন্টটা পার্সোনাল টাকা ছিল না, পার্সোনাল টাকা, আমি 30,000 জি 30,000 দিয়ে আমি স্টার্ট করেছিলাম। সো ওই 30,000 ইন্টারাপ্ট করি, আমি দুজনকেই বলবো, যদি বলা যায় যে আপনাদের কাজগুলো ঠিক কত টাকা দিয়ে শুরু করেছেন, এটা কিন্তু মানুষের ভীষণ জানার বিষয়। সবারই একটা ধারণা অনেক টাকা, অনেক কিছু। আসলে এই শুরু করাটার জন্য টাকার পাশাপাশি কি লাগে দুজনেই কিন্তু বলবেন, জানতে চাই সবাই, খুব উপকার হবে সবার জন্য। হ্যাঁ, তারপর তো তো 30,000 টাকা দিয়ে যখন স্টার্ট করি, তখন আমি জানি আসলে আমি আরেকটু খোটাখুটি করবো, অবশ্যই, সেটা হচ্ছে এটাও জানতে চাই যে এই যে 30,000 টাকা জমানোটা আপনার কিভাবে, এক একজন তার জীবনযাত্রা থেকে এক এক রকম জমাবে, ওই 30,000 টাকা যদি বলা যায় যে কিভাবে জমালে। এটা আসলে আমি বলবো যে ওই যে ওয়ার্ক ফ্রম হোম, আমার যাতায়াত ভাড়া ভেজে যাচ্ছে, ধরেন বাইরে গেলে 500-1,000 টাকা হয়তো একটু খরচ হয়ে যেত, যেটা হচ্ছে না। এবং করোনার সময় সত্যি কথা বলতে কি আমাদের খরচ কমে গিয়েছিল একদিক থেকে, কারণ আমরা বের হচ্ছিলাম না। সো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো এই টাকাটা এখানে আমি একটু ইউটিলাইজ করতে পারবো। তো আমি ভুল যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি আমার ব্র্যান্ডিং এর পিছনে খরচ করেছিলাম প্রথমেই, যেটা হয়তো একটু আস্তে আস্তে করলে হতো। এখন আমি যখন চিন্তা করি যে আমার মেজরিটি টাকা হয়তো ওখানেই চলে গিয়েছে। সো আমার প্রোডাক্টের পিছনে আমার খরচটা যেটা আসলে আমার তখন দেওয়া উচিত ছিল, আমি এটা ব্র্যান্ডিং এর পিছনে খরচ করেছিলাম। সো ওখান থেকে আমি একটা জিনিস শিখেছি যে ফার্স্টের দিকে আসলে কস্টিংটা আমাদের মানে একটা মেইন ফ্যাক্টর, যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ইনস্টেড আমি আসলে তখন অনেক ইন্সপায়ার্ড ছিলাম, অনেক ইমোশনাল ছিলাম বলে হয়তো আমি ওখানে খরচ করে ফেলেছি। এখন আমি চিন্তা করলে যে না, ওখানে আমি হয়তো একটা ভুল করে ফেলেছিলাম, তাহলে হয়তো আমার স্ট্রাগল পিরিয়ডটা একটু শর্টার হতো। হ্যাঁ, কিন্তু ভুলটা দিক থেকে তো শিখেছেন। জি, সেটাই। তো ওই 30,000 টাকা ওভাবে আপনি সেভ করেছেন এবং ওইটাই আপনার ইনভেস্টমেন্ট ছিল। ওইটাই আমার ইনভেস্টমেন্ট ছিল। তো সেখান থেকে কি কখনো কোনো ভুলের কারণে আবার একটু পিছনে ফিরে যেতে হয়েছে? অবশ্যই অনেকবার, এবং এরকম অনেকবার হয়েছে যে আমি প্রত্যেকবারই, যেমন 2020 এবং 21 যদি বলি, তখন মানুষরা আসলে বিয়ে তো চলছিল, বিয়ে হচ্ছে, আমার মেইন প্রোডাক্ট ছিল তখন ব্রাইডাল
আচ্ছা। ব্রাইডাল আইটেম। সো আমার 3টা প্রোডাক্ট এবং দিয়ে খুব আমি এক্সপেন্সিভ, ওখানে অনেক ইনভেস্ট জি। করতে হয়। তো ওখানে 3টা প্রোডাক্ট আমার মেইন ছিল, একটা হচ্ছে ব্রাইডাল ওড়না, ব্লাউজ এবং হচ্ছে শাড়ি, ব্রাইডাল শাড়ি। সো ব্রাইডাল ওড়না আলহামদুলিল্লাহ আমার খুব ভালো চলছিল, বাট হচ্ছে যে আপু আপনার কোয়েশ্চেনটা আমি ভুলে গেছি কিছু। না না, এই যা বলছেন গল্পই জি। করেন, কোশ্চেন আর মাথায় রাখতে হবে আচ্ছা না। ঠিক আছে, নিজের গল্পটাই হ্যাঁ, করুন। তো ওইটাই মানে হচ্ছে যে দেখা গিয়েছে যে আমি অনেকবারই যখন 21 সাল শেষ হয়েছে তখন মানুষ আবার করোনা টাইম শেষ, মানুষ আবার ইন্ডিয়া যাওয়া স্টার্ট করেছে, তখন দেখা যাচ্ছিল যে আমার ওইটা প্রোডাক্টের ডিমান্ডটা কমে যাচ্ছিল, মানে দেশীয় প্রোডাক্টের যে বা দেশীয়ভাবে ডিজাইন করার ওইটা আবার কমে যাচ্ছিল। সো আমি 21 সালের পর থেকে প্রায় চিন্তা করতাম যে বন্ধ করে দিই অনেক স্ট্রাগল এটাই ছিল হচ্ছে। কোশ্চেন, হ্যাঁ মনে পড়ে গেছে। জি আমার মনে পড়ে গিয়েছে। তো এবং ওইটা আমি এটাও বলবো যে আলহামদুলিল্লাহ তখন আমি আমার 21 এবং মানে 22-23 এই টাইমটায় আমার হচ্ছে আমার 2টা বেবিও হয়। সো ওইটাও একটা খুব বড় স্ট্রাগলিং ছিল, এবং আমি যখন চিন্তা করি এখন when I look back যখন মনে হয় যে আমি কিভাবে কন্টিনিউ করলাম সেটাই। কারণ তখন আমার মানে যে অনেক কঠিন হয়ে যাচ্ছিল, অনেক মানে ট্রাবল কি বলবো এটাকে, মানে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে যাচ্ছিল। তো এখন আলহামদুলিল্লাহ এখন এই যে টাইমটা পার করে আসলাম। কাশফিয়া, আপনার গল্প থেকে যেটা জানলাম, এটা প্রত্যেকটা মেয়েরই গল্প, যারা পিছিয়ে না যায় সামনের দিকে আগায়, যে একটা মেয়ে মা হবে, হয়তো জব করে, জব না করলেও কিছু একটা করে, কিন্তু সব কিছু মেনটেন করে এভাবে নিজের জায়গায় একদম দাঁড়িয়ে থাকে, এবং এতগুলো কতগুলো ওঠানামা থাকে, সেখান থেকে একদম অনড় হয়ে থাকে, এবং ঠিকই সাকসেসফুলটা কিন্তু হয়। হ্যাঁ, আমি বলবো না যে আমি একদম অনড় হয়েছিলাম, বাট আমি কিন্তু অনেক কি বলবো, আমি অনেক ছিলাম, হ্যাঁ, যে না আগাবো না, করবো না, বা ইনভেস্ট এখন করবো না। তাহলে এই পাশে কে ছিলেন আমার পাশে বারবার বলার জন্য? আমার পাশে আলহামদুলিল্লাহ আমার অনেক সাপোর্টিং হ্যান্ড ছিল। আমি যদি বলি ফার্স্টলি আমার আম্মু, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি, এই 3টা পিলার ছাড়া আমি আসলে আগাতেই পারতাম না। এবং এই পিলার খুব দরকার ঘরের অবশ্যই, মানুষ। হ্যাঁ। এরকম কোনো পিলার আপনার জীবনে? জি অবশ্যই, আমাকে অনেক সাপোর্ট করে আমার প্যারেন্টস, অ্যান্ড বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে খুব বেশি সাপোর্ট করে। ইনলসরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে এই ওয়ার্কটা নিয়ে। তারা চায় যে আমি যেন মানে নিজের একটা নাম তৈরি করি, নিজে একটা কোনো কিছু হই। সো তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমার মা, আমার বাবা এবং আমার হাজব্যান্ড সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আজকাল আমাদের কিন্তু গল্পগুলো চেঞ্জ হয়ে গেছে, এই যে নিজের একটা পরিচয় হোক, ইনলজরাও চায়, তারাও সাপোর্ট করে, এটা অনেক ভালো লাগে শুনতে। আসলে আমাদের একটা কমন গল্প ছিল যে মেয়েদেরকে বাবার বাড়িতেই এক সময় সাপোর্ট থাকে না, আর শ্বশুর বাড়ি তো স্বপ্নের ব্যাপার। তো সে জিনিসটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। তবে এটা সুন্দর হওয়াটা কিন্তু এত সহজ না, সে জায়গাটা নিজেকেই তৈরি করতে হয়, ব্যালেন্স, লাইফের ব্যালেন্সগুলো। তো আপনি যে এত সুন্দর করে মেকআপ করেন, ইনলজরা কেউ আপনার হাতে মেকআপ করে? হ্যাঁ অবশ্যই করে, আমার ইনলসরা অনেকেই আমার কাছে মেকআপ করে। টাকা পয়সা দেয়? দেয়, সেটা আদর ভালোবাসা একটু বেশি, সান্ত্বনা পুরস্কার দেয় নাকি টাকা পয়সা দেয়? না, দেয়, যখন তখন দেয়, আদর ভালোবাসাটা বেশি দুষ্টুমি থাকে। করলাম। এই তো। আচ্ছা, এখন যেটা যখন থেকে শুরু করেছেন, ভুল করেছেন, ভুল শুধরিয়েছেন, কিন্তু তারপরও কিছু ভুল রয়ে গেছে না, যে সেই ভুলগুলোর জন্য কিছু মানুষ দূরে সরে গেছে, কিছু কাজ হাতছাড়া হয়ে গেছে, এরকম গল্পের বাইরে কিন্তু আমরা কেউ না। সেরকম কোনো গল্প ছোট্ট করে বলা যাবে? আগে আমি যখন স্টার্ট করতাম তখন অনেক বেশি ভয় পেতাম, তো এটা আমার একটা সবচেয়ে বড় ছিল। আমি অনেক ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। সো ইন্ট্রোভার্ট তো এই লাইনটাতে হওয়া যাবে না, অবশ্যই এক্সট্রোভার্ট হতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। সো এই জিনিসটা আমার মধ্যে ফার্স্ট থেকে সেটা ব্যক্তি জীবনেও দরকার। হ্যাঁ অবশ্যই। তো এটা আমার মধ্যে ছিল না, তখন বুঝতে পারলাম যে না, এভাবে ইন্ট্রোভার্ট হয়ে থাকলে হবে না, সবার সাথে মিশতে হবে। ভুল বুঝে অনেকে বুঝে যে হয়তোবা কিছু জানে না বা কিছু, তো সেই থেকে আমি আমার কনফিডেন্ট লেভেলটা আস্তে আস্তে বাড়াই, যে না এখন। আচ্ছা, কনফিডেন্ট লেভেলটা কিভাবে বাড়ান? দুজনেরই বাড়িয়েছেন, সেই গল্পে আরো অনেক গল্প জমিয়ে রাখুন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আসলে ভুল মানুষই করবে, ভুল তো অন্য কেউ করবে না, মানুষ মাত্রই ভুল করবে। কিন্তু ভুলে ভরা জীবনটা না রেখে সেটা শুধরানোর জন্য প্রথমে নিজের ভুলটাকে স্বীকার করে নিজেকেই শুদ্ধ হতে হবে। আরও আসছি আড্ডায়, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমরা কিন্তু আজ কারোর বিচার করতে বসিনি, কারোর ভুলও ধরতে বসিনি। আমরা আসলে নিজেদের আয়নায় নিজেদেরকে দেখার চেষ্টা করছি। আমরা কি ভুল বারবার করি,
কোন ভুলে আমাদের সম্পর্ক ভেঙে যায়, কোন ভুলে আমরা মানুষটাকে দূরে সরিয়ে ফেলি বা নিজের জায়গা থেকে দূরে সরে যাই। সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা হবে, যেখান থেকে আসলে নিজের আয়নায় নিজেকে আমরা দেখতে পাবো। কাশপিয়া, একটা প্রশ্ন বারবার মনে জাগছে, এই যে এত সুন্দর সেজে এসেছেন নিজে নিজে, জি, একদম চকচক করছে, কি সুন্দর লাগছে, যদি আপনি অনেক সুন্দর। তো কিছু বিউটি টিপস দেন। অনেকে মনে করে যে অনেক মেকআপ লাগে, অনেক মেকআপের জিনিস কিনতে হয়, অনেক সময় লাগে, অনেকে সময় নিয়েও করে, সেটা তার পার্সোনাল ব্যাপার। আপনি কিছু বিউটি টিপস দেন যে স্কিন ভালো থাকা বা মেকআপ নেওয়ার কোন কোন কীভাবে তাড়াতাড়ি মেকআপটা নেওয়া যায়, এরকম আপনার মতো সুন্দর লাগবে, চুলটাকে কি সুন্দর করে সেট করে এলেন। থ্যাংক ইউ সো মাচ। বলেন। আমি বলবো হেভি মেকআপ। আমিও শিখবো। আপনি তো এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বলবো যে হেভি মেকআপই সব কিছু না, অ্যাকচুয়ালি এখন অনেক অ্যাডভান্স লেভেলের মেকআপ আসছে, সো দেখা যায় এখন সিম্পল মেকআপই বেশি চলছে ট্রেন্ডের ভিতর। তো মেকআপের আগে অবশ্যই স্কিন কেয়ারটা করা ম্যান্ডেটারি। তো স্কিনই যদি ভালো থাকে বা স্কিন যদি প্রেপ থাকে, তখন দেখা যায় মেকআপটা ভালো মতো বসে। সো আমি বলবো যে মেকআপের আগে অবশ্যই স্কিন কেয়ার করে নিতে, জাস্ট একটু ক্লিনজিং করে নিলেই হয়, দেন স্ক্রাবিং, এগুলো করলেই একটা সিম্পল একটা স্কিন কেয়ার হয়ে যায়। সো স্কিন কেয়ার করার পরে দেন হচ্ছে মেকআপটা করলে মেকআপের বেস অনেক ভালো হয়। খুব দ্রুত যে মেকআপ করে অনেকে, অনেকক্ষণ সময় লাগে বলে যে এটা তাড়াতাড়ি একটু actually, সুন্দর হাতের লুকটা সুন্দর চলে আসবে। হাতের উপর ডিপেন্ড করে, অনেকে আস্তে আস্তে সুন্দর করে মেকআপ করে, অনেকে তাড়াতাড়ি করতে পারে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর অনেক ডিপেন্ড প্রোডাক্ট করে। ইউজ করে, খুব কম প্রোডাক্ট ইউজ করে। জি, খুব লাইক প্রাইমার ইউজ করে, ফাউন্ডেশন, দেন হচ্ছে আইলাইনার, মাস্কারা, এসব ইউজ করলেই হয়ে যায়। আরো So, ভালো লাগে, জি, সিম্পল লাগে। সিম্পলের এবং মধ্যেই মেকআপ লুকটা ভালো। করে অনেকে ভালোভাবে মেকআপটা তুলতে পারে না। জি, হ্যাঁ, প্রত্যেকের স্কিনের সবকিছু স্যুটও করে না, সেই মেকআপ তোলার একটা ছোট্ট টিপস। মেকআপটা তোলা ইম্পর্টেন্ট। যদি মেকআপ ভীষণ দেখা যায়, important। মেকআপ যদি ফেসে থেকে যায়, ফেসের মধ্যে অনেক ধরনের প্রবলেমস হয়। সো মেকআপটাকে ভালো মতো আমি বলবো অয়েল ক্লিনজিংটা করতে। সো ক্লিনজিং অয়েল যদি দিয়ে করে, তাহলে দেখা যায় মেকআপটা একদম ভালো মতো উঠে যায়। অ্যান্ড আপনি যে বিউটি এক্সপার্ট, এখন তো এক্সপার্ট, কিন্তু আপনিও কি ভুলগুলো করতেন? জি, অবশ্যই। আমি তো ভুল থেকেই তো কিভাবে শিখেছি। কোথাও ট্রেনিং বা কোনো টিউটোরিয়াল দেখে বা কিভাবে? জি, আমি টিউটোরিয়ালে দেখতাম, দেন আমি বড় বড় মেকআপ আর্টিস্টের কাছেও আমি মেকআপ শিখেছি। আচ্ছা, আমার সার্টিফিকেটও আছে। এটাই বেশি কাজে দিয়েছে। জি, তো কাগজে কলমে, হাতে কলমে শেখা, জি, জি। যেটা আমরা বলি। জি, অবশ্যই বড় মেকআপ আর্টিস্টরা অবশ্যই আমাদের থেকে আরো বেশি ভালো জানে, তারা অনেক কিছু শিখায়। তো আমি দেখা গিয়েছে অনেকের কাছেই মেকআপ কোর্স করেছি, আমার সার্টিফিকেটও আছে মেকওভারে। তো তাদের থেকে শিখে এখন এই পর্যায়ে আছি। শিখলেই হবে না, চর্চা লাগে, যেটা জি, অবশ্যই, পরিপূর্ণ practice তো- প্রমাণ আপনাকেই দেখতে পাচ্ছি। কাশফিয়া, জি। এই যে উনি তো মেকআপের টিপস দিলেন, আপনি তো ব্রাইডালের ওড়না করতেন, ব্লাউজ এখনো নিশ্চয়ই করেন, হ্যাঁ। শাড়ি, তো এই জায়গাটায় তো একদিনে চলে আসেননি। তো অনেকের তো এই শখ, যেমন মেকআপের শখও জি। আছে, অনেকের এই বুটিকের শখও আছে, তো তাদের জন্য একটু কিছু টিপস দিয়ে দিন যে এই কিভাবে শুরু করা যায়। আসলে এই যে 30,000 টাকা দিয়ে শুরু করলেন, জি। সেটাই তো হয়তো তখনকার সময় 30,000 টাকা, এখনো চাইলে ছোট্ট করে শুরু করা যায়। জি, জি, জি। আপনার মতো করে একটু বলেন, কিছু টিপস দেন। আচ্ছা, টিপস, আচ্ছা, যদি আমি ওভাবে বলি যে কেউ যদি ছোট অ্যামাউন্টে কোনো বিজনেস স্টার্ট করতে চায়, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে একটা, মানে আমি যে ভুল করেছিলাম সেটা আমি আবার বলছি, যে হয়তো মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ের পিছনে আমরা খরচ করব, না হলে প্রচার হবে না। কিন্তু আমরা হচ্ছে কোথায় কোন খাদে কতটুক খরচ করব সেটা একটু মানে বিবেচনার বিষয়, যে আমরা এটা ওখানে আগে থেকে একটু প্ল্যান করে তারপর নামবো, এবং প্রোডাক্ট কি হবে সেটাও একটা মানে ডিসাইড করা, যে আমার সবকিছু গুছিয়ে। হ্যাঁ, যে কোন প্রোডাক্ট আমি আসলে, যেমন আমি যদি এমন কিছু হয়তো পারি যেটা অনেক অহরহ চলে, হয়তো ওইটার জন্য আমার মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংটা বেশি লাগবে। তো এমন কিছু যদি ইউনিক নিয়ে আসতে পারি যেটা হচ্ছে মানে প্রোডাক্ট ইটসেলফ উইল সেল ইটসেলফ, তাহলে আছে মানে তখন আর ওই প্রেশারটা কম থাকে। সো টিপস আমি যদি বলি যে মানে প্ল্যানিংটা অনেক জরুরি। প্ল্যানিংটা, ছোট বিজনেস ছোট থেকে স্টার্ট করার জন্য প্ল্যানিংটা অনেক জরুরি, এবং একটু রিসার্চ লাগবে সাথে। কারণ হচ্ছে আপনি যদি প্রপারলি রিসার্চটা না করেন, তাহলে হয়তো মানে কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কি অ্যাভেলেবল, কার কি ডিমান্ড, কে কি চাচ্ছে, এগুলা বোঝাটা তখন হবে না, পদে পদে ভুল জি। হবে। এবং আমি যেটা বুঝলাম যে এই যে আপনি একটা ছক দিয়ে দিলেন, আসলে অনেকে যেটা করে
অনেক কিছু নিয়ে কাজ করা শুরু জি, করে জি। আসলে সেটা না করে সে কৃষিতে মানে স্পেশালিস্ট। হ্যাঁ, আমি যদি ওখানে বলি যে শাড়ি, আমি তো 3টা আইটেম দিয়ে আরম্ভ করেছিলাম। পরে যখন দেখলাম যে করোনার রেশটা চলে যাওয়ার পর মানুষরা আবার বাইরে যে শপিং করা আরম্ভ করেছে, তখন আর ওই যে মানে তখন আর ওই ইন হাউস বা দেশি ডিজাইনারদের দিয়ে কাপড় দেওয়া ওখানে তখন একটু কমে গেল। তো তারপর আমি হচ্ছে শিফট করলাম যে হচ্ছে ক্যাজুয়াল ওয়্যার, যেমন এখন আমার মেইন ফোকাস হচ্ছে ক্যাজুয়াল ওয়্যার। আচ্ছা। তো ক্যাজুয়াল এবং কাস্টমাইজড। এখন এখানে অনেকেই থাকে যে হচ্ছে হয়তো বাইরের থেকে, তারা হচ্ছে বাসায় হয়তো শাশুড়ি বা মা আছে, ও মন মতো কিছু কিনে দিতে পারছে না বা হচ্ছে না, তখন তারা অনেকেই চিন্তা করে যে আমারটা কেউ কাস্টমাইজ করে বানিয়ে দিতে, আমি যা চাচ্ছি সেটা কাস্টমাইজ করে দিতে পারবে কিনা। তো সেখানে আমি চিন্তা করেছিলাম যে এখানে হয়তো একটা ডিমান্ড থাকতে পারে। সো তো ওখানে আমি একটুখানি মানে ওখানে আমি কিছু কাজ করেছি। তারপর ক্যাজুয়াল ওয়্যারের কারণ হচ্ছে যে আমারটা সিজনাল হয়ে গিয়েছিল, ওইটা আমার আরেকটা ভুল বলবো হয়তো, যে সিজনাল হয়ে যাওয়ার কারণে আমার ক্যাশ ফ্লোটা আমার ম্যানেজ করতে অনেক সমস্যা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমি যখন চিন্তা করলাম যে আমার ক্যাশ ফ্লোটা লাগবে, না হলে আমি বিজনেস আগাতে পারবো না, তো তখন আমি ক্যাজুয়ালে মুভ করলাম। সো ওই যে মানে বললেন সারা বছর যাতে জি একটা কনস্ট্যান্ট ফ্লো ভারসাম্য থাকে। তো ওইটাই আমি হচ্ছে যে ভুল থেকে শেখা, যেটা আমি আসলে আমি অনেক ভুল করেছিও এবং ওখান থেকে শিখে আমি ওইটাকে কারেকশন করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তো এখন যেরকম আলহামদুলিল্লাহ, আমি খারাপ বলবো না, আমি এখনো অনেক ছোট আমার আমি আসলে বুটিক না, এটাকে আমি একটা ফ্যাশন হাউস যেহেতু আমি চিন্তা করি, তো আমি চাই যে আমি এটাকে ফ্যাশন হাউসই বলবো। সো হচ্ছে যে আমি চাই যেটা অনেক বড় হোক, কিন্তু এখনো আমার অনেক দূর যেতে হবে। বাট হ্যাঁ, যা শিখেছি অতটুক থেকে আমি অনেক, মানে যা ভুল করেছি অনেক শিখেছি। একদমই। সোহা, যেটা বলছিলাম যে করোনার সময় একটা মানুষের নিজেকে ফোকাস করার একটা সুযোগ ছিল অনলাইন। জি। হ্যাঁ, ওই সময় যারা গুছিয়ে নিয়েছে তারা কিন্তু এখন অনেকটা গুছিয়ে আছে এবং ফেস করতে জানে যে এরকম হতে পারে এগুলো। কিন্তু এখন তো এত কম্পিটিশন, সব কিছুতে এত কোয়ালিটি তো মানুষ পরে দেখে, কিন্তু সব সেক্টরে এখন ভরে গেছে, বিশেষ করে ফ্যাশন হাউসে তো একদমই ভরে গেছে। তা আমার কাছে মনে হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের এখনও কিন্তু খুব একটা সংখ্যা বেশি না। ওভাবে দেখলে হয়তো বলবেন যে হ্যাঁ আছে তো অনেক, কিন্তু আছের মতো আছেটা কম আছে। তো এই জায়গাটাতে একটা সাংঘাতিক কম্পিটিশন, এটা কিভাবে ট্যাকেল করেন বা এই জায়গাটায় পৌঁছালেন কিভাবে? আমি অ্যাকচুয়ালি ওই যে মেকআপ থেকে শুরু করেছি, তো দেখা গিয়েছে আর সোশ্যাল মিডিয়াটা তো আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এটাতেই দেখা যায় আমরা মানুষের সাথে পরিচিত হতে পারি, নিজেদের মানে যাই বিজনেস করি বা যাই করি সেটা মানুষের মাধ্যমে ছড়ায়, এটা দিয়েই। সো দেখা গিয়েছে মেকআপটা ওখানে করতে করতে দেন আমাকে বিভিন্ন ব্র্যান্ড থেকে প্রমোশনের জন্য আমাকে নক দিত। সো আমি বলবো আমার কিছু পরিচিত মানুষ আমাকে ফার্স্টের দিকে তাদের প্রোডাক্ট ব্র্যান্ড প্রমোট করার জন্য আমাকে বলেছে। সো আমি তখন করলাম, তখন কনফিডেন্ট পাইনি যে আমি এই ইনফ্লুয়েন্সার লেভেলটাতে যাব। অ্যাকচুয়ালি আমি মেকআপ আর্টিস্ট হিসেবেই ছিলাম, ইনফ্লুয়েন্সার তেমন একটা ছিলাম না, জাস্ট মেকআপ করতাম, ভিডিও ছাড়তাম। তো দেখা গিয়েছে ওইখান থেকে ব্র্যান্ড প্রমোট করার পরে আমাকে আরও বিভিন্ন ব্র্যান্ড থেকে ইনভাইট দেওয়া শুরু করলো যে এটা প্রমোট করতে হবে এটা। সো দেখা গিয়েছে যে মনে হচ্ছে যে না, আমি তো মানুষকে একটা ভালো রিভিউ দিতে পারছি আর মানুষ আমাকে ট্রাস্ট করছে, মানুষ আমাকে ট্রাস্ট করবে, এটাই তো অনেক বড় বিষয়। সো দেখা গেছে আমি দু একটা করেছি, মানুষ আমাকে অনেক ভালো রিভিউজ দিয়েছে অ্যান্ড আমার রিভিউজেও তারা হেল্প পেয়েছে। সো দেখা গেছে এখান থেকে আমি শুরু করেছি আমার ইনফ্লুয়েন্সার। একটা যখন ব্র্যান্ড প্রমোশনে যাচ্ছিলেন, নিশ্চয়ই একটা থেকে একটা অভিজ্ঞতা হচ্ছে যে এখানে আমি আরেকটু এভাবে বলতে পারি, এখানে আরেকটু এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। বাসায় কি আমরা যেমন নাটকে একটু রিহার্সাল করি, বাসায় কি এভাবে নিজেকে একটু তৈরি করেন কোনো ক্যামেরার সামনে বা আয়নার সামনে বা কিছু? অবশ্যই একটা ভিডিও করলে তো আমাদের অনেক বেশি ইনটেক নিতেই হয়, এটা এক আচ্ছা। ইনটেকে খুব কমই হয়। তো দেখা গেছে প্রথম দিকে খুব একটা ভালো মতো বলতে পারতাম না বা একটা ভালো মতো করে দিতে পারতাম না। সো তারপর থেকে যখন মানুষেরটা দেখছি যে না এটা এভাবে করে করতে হবে, অন্যান্য বড় ইনফ্লুয়েন্সারদের দেখছি, তখন থেকে মনে হলো যে না আমি এই কারেকশনসগুলো করি, তাহলে হয়তো বা ভিডিওটা আরও সুন্দর হবে। সো মানুষ থেকে দেখেই তারপরে আমি এই এডিটিং বা কিভাবে কথা বলতে হবে, ভিডিওটা কিভাবে শো করতে হবে প্রোডাক্টটা, সো এখান থেকেই করেছি। তো আপনাদের একটা প্রত্যেকেরই সব প্রফেশনাল নেগেটিভ পজিটিভ সাইড আছে, তবে আপনাদেরকে ওই যে ইনফ্লুয়েন্স যে করছেন মানুষকে, অনেক বিরূপ প্রতিক্রিয়াও আছে যে প্রোডাক্ট যা বলছে কিন্তু আসলে তো সেরকম না, বেশি বেশি করে বলেছে, এরকম ফেস করেছেন কখনো? না, এরকম আমি ফেস করিনি, কারণ আমি একটা প্রোডাক্ট
রিভিউ দেওয়ার আগে নিজে ইউজ করে দেখি যে এই প্রোডাক্টটা কি আচ্ছা। ভালো হবে কি না, কারণ আমি যদি মিথ্যা বলি তো এটা তো আমারই একটা নাম খারাপ হবে, রেপুটেশন সেটাই। খারাপ হবে। সো আমি নিজে অ্যাপ্লাই করি জিনিসটাকে, যা দেখি যে এটা কি ভালো কি না, দেন আমি মানুষকে রিভিউ দিই যে না এটা ইউজ করলে ভালো। আর যেটা আমার কাছে মনে হয় যে ভালো না সেটা আমি অ্যাকচুয়ালি সেই Promote অ্যাডটা করি করেন না, না। আমি সত্যি বলতে করি না সেই প্রমোশন। বাহ, শুনে খুবই ভালো লাগলো। আপনার যেটা প্রোডাক্ট, আপনারটা তো আপনাকেই প্রমোট করতে হয়। আমি আসলে আমরা কাইন্ড অফ কানেক্টেড, কারণ হচ্ছে যে সেই। আমার জিনিস প্রমোট করার জন্য ইনফ্লুয়েন্সারদের হেল্প লাগে। আচ্ছা, সো হচ্ছে যে আপুর সাথে পরিচয় হয়ে আমার এখনো মানে মনে হচ্ছে যে কোনো একটা ভালো দিকে হয়তো আগাতে পারবো। বাহ। তো হ্যাঁ, নিজেরটা নিজে প্রমোট করতে পারলে তো আলহামদুলিল্লাহ। বাট ওই যে বললাম যে আমি একটা চাকরিতেও আছি, আবার দুটো নিয়ে- বাচ্চা হ্যাঁ, আছে। তো ওই সময়টা বের করাটাও আসলে টাফ হয়ে যায়। তখন অনেক ক্ষেত্রে আমি প্রমোটারের, হ্যাঁ এই জায়গাটা অনেক ভালো কাজ করে, ভালো ইনফ্লুয়েন্সার বা প্রমোটারদের এখানে কখনো ভুল হয়েছে প্রমোটারদের দিয়ে? অবশ্যই, হ্যাঁ, তারপর হ্যাঁ। সেখান থেকে কি শিখলেন? শিখেছি ভুলটাও বলেন, যে, শেখাটাও বলেন। আচ্ছা, ভুলটা হচ্ছে যে ওকে, সো আমার ফার্স্ট যে যাকে দিয়েছিলাম মানে করার জন্য, সো আমি ওখানে ওই যে বলেছিলাম যে আমি অনেক ইমোশনাল হয়ে স্পেন্ড করেছি, ওখানেও অনেক ইমোশনাল হয়ে স্পেন্ড করেছিলাম। কিন্তু দেখা গিয়েছে যে আমার একদম বিগিনিংয়ের দিকে ছিল, যে দেখা গিয়েছে যে আমি অনেক টাকা খরচ করেছি ওখানে, বাট ওই টাকাটাকে উঠানোর জন্য যে ধরেন আমার যে স্টকটা লাগবে সেল করার জন্য, ওই স্টকটা আমি রাখিনি। অনেক বড় ভুল ছিল, কারণ আমার টাকাটা তো স্পেন্ড হয়েছে, কিন্তু আমার ওই পরিমাণ যেরকম ডিমান্ডটা আপনি আসছে, তো পুরোপুরি ব্যবসায়িক মন নিয়ে আসেন। এক্স্যাক্টলি শখ, একটা যেহেতু জব করেনি, আমার ওইটাই ভালো একটা লাগছিল। আইডেন্টিটি আছে। জি, আচ্ছা ঠিক আছে, দেখি না হ্যাঁ। করতে করতে এটার প্রেমে পড়ে গেছে। রাইট। এবং ওটাও ভালো লাগতো যে মানুষরা কতটুকু অ্যাপ্রিসিয়েট করছে, ওইটা সেই। দেখতে আমার বেশি ভালো লাগতো। আমি যদি হ্যাঁ এই যে যেটা বললেন যে ব্যবসা, এইটা তো এখন আমি ধরেন চিন্তা করি হ্যাঁ, যে হ্যাঁ। ব্যবসায়ী ভাবে কিভাবে যখন টাকা চিন্তা লগ্নি করব। হচ্ছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ। টাকাটা আমার ফেরত আসুক, ফেরত আসুক। হ্যাঁ, তো এখানে সাথে একটু বন্ধু বান্ধব নিয়ে আসুক, যে টাকা ইনভেস্ট করছি সেটা সেটাই, আসলে হবে না, হ্যাঁ, ও একটু একটু সাথে বন্ধু একটুখানি বান্ধব কিছু নিয়ে আসুক, হ্যাঁ, বা কিছু লং টাইম ধরে আসুক আর কি সেই, জিনিসটা। তো ওখানে একটা ভুল হয়েছিল, তারপর থেকে ওইখানে তখন শিখলাম যে হ্যাঁ শুধু প্রমোট করলে হবে না, আমার প্রমোট করার পর যে ডিমান্ডটা ওইটাও ফুলফিল করার একদম। একটা মানে ব্যবস্থা করে রাখতে হবে। তো এটা একটা ছিল যে ভালো, ওখান থেকে আমি ভালোই শিখেছি। এখন যেটা করি, এখনো ইনফ্লুয়েন্সারদের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট থাকি, এবং অন্য সেটা কাজে দিচ্ছে। কাজে দিচ্ছে যেভাবে মানে আমি কয়েকজনের সাথেই কাজ করেছি, এবং যাদের সবাই সবকিছু ভালোভাবে বলবো না এরপর যে সোহার সবাই, সাথে কাজ হবে। এখন ইনশাআল্লাহ আপুর সাথে হ্যাঁ ইনশাআল্লাহ। হয়ে যাবে। তো বলবো না যে সবাই সবকিছু খুব ভালো দিচ্ছে, বাট সবারই কিছু মানে ল্যাকিংস থাকে। হ্যাঁ ল্যাকিংস থাকে, এবং সবারই কিছু না কিছু পজিটিভ দিক থাকে। তো আমি ওভাবে চুজ করার চেষ্টা করি, অন্য মিডিয়ামও তার চুজ নিজের করার চেষ্টা করি। প্রফেশনটাকে তো দেখতে হবে, নিজের Right, জি, প্রফিটটাকে তো প্রফিটটাকে তো দেখতে দেখতে হবে, সেটা। হ্যাঁ। আরো গল্প হবে, আড্ডা হবে। জি। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আজকের যে দুই নারী অতিথি, তাদের এত ভুলের গল্প শুনলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ভুল থেকে এত অভিজ্ঞ হয়েছে, এত শিখেছে, এত সুন্দর একটা জায়গায় চলে এসেছে, এবং তারা বলছে যে আমরা এখনো ছোট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানুষগুলো হয়তো বয়সে ছোট হতে পারে, কিন্তু তাদের অভিজ্ঞতার ভান্ডার অনেক হয়ে গেছে। তো এই গল্পে আবার ফিরে আসবো, থাকুন আমাদের সাথে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। জীবনের সব ভুলই কি সবই ভুল, নাকি সব কিছু ভুল না, সেটা বোঝার একটা ক্ষমতা থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে। এই ভুল ভুল নিয়ে আমরা বলি যে ভুলে ভরা জীবন। একটা গান আছে না, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল। আসলে না, বাস্তবে কিন্তু মোটেই সব ভুল নয়। তো আমরা সেই আড্ডায় তো ফিরে যাচ্ছি, কিন্তু আমার জুমের বন্ধুরা কোথায়? তারা কি ঘুমোচ্ছে না চা খাচ্ছে, কি করছে জানি না। তাড়াতাড়ি আসুন। আর নতুন যে নারী বন্ধুরা, শুধুমাত্র নারী বন্ধুরা এই জুম আড্ডায় আপনারা যুক্ত হতে পারেন। টেলিভিশন স্ক্রিনে পাসকোড এবং আইডি দেওয়া আছে, আমাদের সাথে আপনারা সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন। ফিরে যাচ্ছে আমাদের ভুল বোঝার আড্ডায়। আচ্ছা, আমি দুজনকেই বলছি, কে করবে গল্প? মজার গল্প শুনতে চাইতো। ভুলের অনেক মজার গল্প কিন্তু আছে, মজার মজার গল্প, যেটা শুনে হাসবো, যারা শুনছে তারাও হাসবে। কে বলবে? হাত তুলতে হবে। ভুলের গল্প, মজার গল্প। হ্যাঁ, আচ্ছা, একটা গল্পই হোক।
ভুল না, আমি একটা অ্যাচিভমেন্টের গল্প বলতে হ্যাঁ, চাই, হ্যাঁ। যেটা মানে আমার কাছে ভালো লাগে এটা চিন্তা করে। অবশ্যই তো শুনবো, হ্যাঁ। আমি একটা শাড়ি ডিজাইন করেছিলাম। আচ্ছা, সো ওই শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমি চিন্তা করছি যে এটা কাকে পরাবো, হ্যাঁ মানে কাউকে আমি এটা পিয়ার হিসেবে দিতে চাচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমি আমার সিস্টার ইন লয়ের মাধ্যমে আমি ওই যে অভিনেত্রী মিম, ওনার কানেকশনটা পাই। আচ্ছা। তো উনাকে আমি পাঠিয়েছি। তো উনি আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি হাম্বল, এবং উনি পিয়ারটা খুব ভালোভাবে রিসিভ করেছে। উনি ওনার ইয়া থেকে একটা শর্ট স্টোরিও দিয়েছিল, যেটা আচ্ছা। আমি এগুলা মানে আমি জাস্ট পাঠিয়েছি, আমি কিছু বলিনি যে আপা পড়বেন বা কিছু বলবেন। উনি খুব সুন্দর করে একটা ছোট স্টোরি দিয়েছে, যেটা দেখে আমি খুবই আমি থ্যাঙ্কফুল, আমার আর কিছু লাগবে না। কয়েকদিন পর দেখলাম যে উনি একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে শাড়িটা পরে গিয়েছে, বাহ। এবং ওটা পত্রিকাতেও এসেছিল। দুটা উঠানো আছে, এখনো উঠানো আছে। সো ওইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে বললাম যে আমি আসলে মনে হয় যে ফার্স্টের দিকে আমি অ্যাপ্রিসিয়েশনের জন্যই কাজ করতাম, যে আমার ডিজাইনটা কারো পছন্দ হচ্ছে নাকি, কেমন লাগছে, কি করছে সেটা দিয়ে। সো ওটা দেখে আমার খুব ভালো লেগেছে যে উনি এই শাড়িটা পেয়ে যে এটাকে একটা মানে কি বলবো যে অ্যাওয়ার্ড এবং সেটা নিশ্চয়ই খুব কাজে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই সেটা দিয়ে অবশ্যই অনেক কাজে দিয়েছে। সো ওইটা আমার খুব ভালো লাগে, এখন চিন্তা করলেও ভালো লাগে যে জিনিসটা হয়েছিল। আসলে এই যে কানেকশন একটা জি, ব্যাপার, জি, জি। পিয়ার একটা ব্যাপার, সিস্টার ইন ল না, সেভাবে জি। তার মানে এই যে একটা তার মাধ্যমে ওকে পাওয়া, জি। সে খুবই হ্যাঁ। সুন্দরভাবে রিসিভ করলো। শুধু সে সেটা পড়লো না, সে সেটাকে একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে গেল, সে ওটা স্টোরি করলো। আসলে এটা একটা মানে জি, কি বলে, কারণ তখন অনেক ছোট ছিলাম, এটা মনে হয় 21 না 22-23। সো হ্যাঁ, তখন তো আমি মোটে গ্রো করেনি আমার বিজনেস, তো ওটার জন্য আমার সেটাই। জন্য অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। আর সোহা, আমি বলবো আমি মজার কোনো ঘটনা আছে? হ্যাঁ আছে, যে একটু শুনি। যেরকম আমি মেকআপ করতাম আগে, যখন মানে একদম যখন ছোট থেকে শুরু করেছি, তখন দেখা যেত যে অনেকে ডেকে ডেকে বলতাম যে আমি একটু মেকআপ করে দিই আমার ভিডিওর জন্য বা কোনো কিছুর আচ্ছা। জন্য। তো দেখা যায় আমি একজন ইনফ্লুয়েন্সারকে, যখন ফার্স্ট টাইম একটা ইনফ্লুয়েন্সারকে মেকআপ করি, তো মেকআপ করানোর টাইমে সে ফার্স্টে খুব ভয় পাচ্ছিল, মানে চুপচাপ ছিল, কথা বলতে চাচ্ছিল না, মনে করছিল যে আমি মনে হয় মানে কীরকম রিয়্যাক্ট করি বা কিছু। সো সে চুপচাপ করে বসে বসে মেকআপ করার পরে যখন আমার মেকআপটা পুরোটা কমপ্লিট হয়েছে, সে আলহামদুলিল্লাহ এত অ্যাপ্রিসিয়েট করেছে। সে এত বড় একটা ইনফ্লুয়েন্সার, অনেকের আচ্ছা। কাছে অবশ্যই মেকআপ করে, কিন্তু আমার মতো একটা ছোট মেকআপ আর্টিস্টের কাছে তখন মেকআপ করে সে এত পছন্দ করেছিল। তখন আমাকে বলছিল যে আমি ফার্স্টের দিকে না খুব ভয় পাচ্ছিলাম তোমার সাথে কথা বলতে। তো তারপর দেখলাম তুমি এত সুন্দর করে মেকআপ করো, মানে এত ছোট বয়স থেকেই শুরু করেছো, মানে দেখে খুব ভালো লাগলো, আর তোমার মেকআপটা আমার এত পছন্দ হয়েছে। তো দেখা গিয়েছে যে ফার্স্ট টাইম করেছে, আমি এক্সপেক্ট করিনি সে সেকেন্ড টাইম আবারও আমার কাছে মেকআপ করেছে। তাই? সো আমি তাকে বলেছিলাম যে আপু তোমাকে একটা মেকআপ করাবো কোন একটা প্রোগ্রামে এসে। ও বলতেছে যে আমি ফার্স্ট টাইম যখন করেছি আমার অনেক পছন্দ হয়েছে, আমি সেকেন্ড টাইম আবার তোমার কাছে মেকআপ করবো। সো সে যখন আসছে আমার মেকআপটা পছন্দ করেছে, মানে সে তখন নিজের মতো করেই আমার সাথে একদম ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। ইভেন শি ওয়াজ শকড যে আমি এত সুন্দর করে মেকআপ করি বা এত সুন্দর করে কথা বলি। সো এটাই ছিল তো এটা আসলে একটা বড় পাওয়া। তার আগে একটু জানতে চাই যে কারোর মুখে মেকআপ দেওয়ার আগে নিজের মুখে কতবার প্র্যাকটিস করা হয়েছে? এরকম? অবশ্যই মানে আগের দিন প্র্যাকটিস করি, দেন খুঁজি যে কি করা যায় তার উপর। অবশ্যই তার সে কি পড়বে সেটা আগের দিন জিজ্ঞেস করার পর দেন ওইটা নিয়ে একটু খুঁজি যে কি করা যায়, এক্সপ্লোর করি, দেন হচ্ছে তাকে মেকআপ অ্যাপ্লাই করি। হ্যাঁ, অবশ্যই ফার্স্টে অনেক ভয় লাগতো মেকআপ করতে, সে কি পছন্দ করবে কিনা বা এটার সাথে এটা কি যাবে কিনা, অনেক বেশি ভয় লাগতো। তো তারপর থেকেই হয়েছে। আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে। মিষ্টি আপা, মিষ্টি আপা কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আপু আসসালামু আলাইকুম। জি আপু, শুভ সন্ধ্যা আপু। ভালো আছি, আপনি ভালো আছেন তো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন আজকের বিষয়, আমার ভুল তোমার ভুল। কি ভুল করলেন সারাদিন আচ্ছা। আজকে? আপু আমি সব সময় খুব সচেতন থাকার চেষ্টা করি। সেই ছোটবেলা থেকে মা খুব গাইড করতো, আর আমি চিন্তা করছিলাম আমার কি কি ভুল আছে। তা আপু ভুল, সতর্কতার সাথে ভুল তো হয়, মানুষ মাত্রই অনেক ভুল হয়।
আজকে তো এখনো আপু পাচ্ছি না খুঁজে। তবে জীবনে একটা ভুল করেছি আপু, বড় ভুল। সেটা কি জানেন আপু? আমি খুব ক্যারিয়ারিস্ট মেয়ে ছিলাম। আমার যখন চাকরি বা এডুকেশন লাইফ শেষ, তখন আমার একদম বাচ্চা হয়ে গেছে। তখন আমার খুব বড় বড় রিলেটিভসরা ছিল আমার সব ক্যারিয়ারের জায়গায়। আমি তাদের বিশ্বাস করেছিলাম আপু। আমি ভেবেছিলাম যে আমার সাথে কেউ প্রতারণা করবে না, কিন্তু আপন রক্ত যে আমার ক্যারিয়ার বাধা দিয়েছে, যাতে ওরা যে আমার সাথে বিশ্বাস করে ওদের ছেড়ে দিছিলাম, জীবনের সবচেয়ে বড় ভুল এটা। এখন আমি বুঝি আপু, কাউকে বিশ্বাস করতে হয় না, আর নিজের লাইফ নিজে গড়তে হয়। মানুষকে বিশ্বাস, বাবা মা ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। এটা একটা আপু আমি সবার উদ্দেশ্যে বলছি। আর আপু, ভুল হবে, সেই ভুল থেকে উঠে দাঁড়ানো অবশ্যই যায়, যদি নিজের কনফিডেন্ট থাকে, নিজের কোয়ালিটি থাকে। তাই সেটা যেই বয়সেই হোক আপু, আমি যেখানে যাই আপু সম্মান পাই, কারণ আমি জানি আমার কোয়ালিটি আছে। সো ভুল না, ভুলটাকে আমরা শুধরে নিতে পারবো ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করব নিজের যোগ্যতায় বলিয়ান হতে আপু। এবং আশা করি সেই ভুলটা আপনি অনেক ভালো বলেছেন, এবং আশা করি সেই ভুলটা আপনি শুধরে নিয়েছেন। নাহিদা নেলি আপা। জি আপু, ধন্যবাদ মিষ্টি আপু। নাহিদা নেলি আপু। ধন্যবাদ। নাহিদা নেলি আপা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপু আসলে আমরা তো আসলে কেউ নির্ভুল না, সবাই ভুল করি, তেমনি আমিও ভুল করি। তো ভুল করি আবার শুধরাই, হয়তো দেখা যায় যে ভুলটা করে ফেললাম, আবার হয়তো আফসোস করলাম তার জন্য। চেষ্টা করি ভুলটা না করতে। আর অন্যের বেলায় যেমন তুমি যে বললেন, যে অন্য যখন ভুল করে সেটা যদি শুধরে নেয়, বা খুব যদি ক্ষমার যোগ্য ভুল হয়, অবশ্যই ক্ষমা করা উচিত। আর আমরা তো ভুল করি, এবং সেটা আমাদের সচেতন হতে হবে, ভুলটা যেহেতু না হয়। একদম একদম, খুবই খুবই ভালো বলেছেন। অনেক ধন্যবাদ নেলি আপা। সোনিয়া আপাকে দেখতে পাচ্ছিলাম, কোথায় গেল? আচ্ছা, আমরা পরমা আপা শুনতে পাচ্ছেন? পরমা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছো আসসালাম, আপা? আলহামদুলিল্লাহ, কেমন আছো শুভ আপু? সন্ধ্যা। ভালো আছি, আপনি কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অতিথিদের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আসলে মানুষ মাত্রই ভুল হবে। ভুল, আমার তো অনেক বয়স হয়ে গেছে। আমার একটি ঘটনা আমার সবচেয়ে মনে হয়, যে আমি যখন স্বামী হারালাম, তখন আমি সবচেয়ে প্রথম ভুল করলাম, আমি যেখানে ইনভেস্ট করলাম সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। সেটা আমার ঘনিষ্ঠ, আমার রক্তের আত্মীয়। আমি রক্তকে বিশ্বাস করি না। আমি মনে করি যার সাথে যার মনের সম্পর্ক, সেই আমার আত্মীয়, পরম আত্মীয়। কিন্তু আমি রক্ত বলতে কিচ্ছু বিশ্বাস করি না। আমি মনে করি ওখানে আমি বিরাট ভুল করেছিলাম। এতটা ভুল করলে মানুষ কখনো এগোতে পারে না। তো আমি যে ভুল করেছিলাম, আমি উঠে দাঁড়িয়েছি অবশ্যই, আমি চলতেছি এখনো। চলার পথে তো হোঁচট খাবেই মানুষ, কিন্তু তারপরেও আমার বয়সে আমার অভিজ্ঞতায় না হওয়াই উচিত, সচেতন থাকা উচিত। সবাইকে সচেতন থাকতে হবে, এবং ভালো দিকে যেতে হবে, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আমাদের নিয়ে তো, আমরা তো কয়দিন আছি। আর এই যে আপনারা সবাই আছেন, আমার মেয়ের বয়সী, তারা এগিয়ে যাবেন, তারা সব সময় এই দেশকে রক্ষা করবেন, এই দেশের প্রতি দেশপ্রেম বোধ থাকবে আপনাদের। এটাই আমি চাই, আমার প্রত্যাশা এটা। অনেক ধন্যবাদ, অনেক 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 শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আসলে ভুল আমরা করি, কিন্তু ভুলটা নিজের ভুল ধরি না আমরা অন্যকেই বেশি দায়ী করি? ভুল করে কি নিজেকে ক্ষমা করি, না অন্যকে ক্ষমা করা কঠিন? এটাও ভাবতে হবে, তাহলে কিন্তু ভুলগুলো আস্তে আস্তে শুধরে যাবে। আসছি আবার এই আড্ডায় একটা ছোট্ট বিরতির পরে। আমরা অনেক সময় ভাবি ভুল করলেই বোধহয় ছোট হয়ে গেলাম, কিন্তু এটা ভাবি না যে ভুল স্বীকার করার মধ্যেই নিজেকে বড় করে তৈরি করা যায়, নিজেকে বড় করা যায়। এই ভুল স্বীকার করতে না পারাটার জন্যই অনেকে অনেক রকম পদে পদে ভুল করতে নিজেকে নিঃশেষ করে দিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যারা নিজের ভুলটা ধরতে পেরেছে, তারা কিন্তু পিছিয়ে নেই, তারা একটার পর একটা সিঁড়ি ধাপে ধাপে উঠে যাচ্ছে। তা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভুল নিয়ে আমাদের যত গল্প, তবে কোনো ভুলই পরম ভুল নয়, এবং কোনো ভুলই আমাদের জীবনের কি বলে রায় নয়। ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের আজকের আড্ডার বিষয়। আমাদের বন্ধুরা নেই
কি বলে চলেই গেছে। যাক, সোহা, তোমাকে বলছি যে এরকম কি মনে হয় এই মুহূর্তে যে এমন একটা ভুল করেছো, যে কোনো ভুল, সেটা তোমার প্রফেশনে হতে পারে তা না, ব্যক্তিগত জীবন বা ছোটবেলাও তো কত আছে, জিস আর একবার যদি সুযোগ পেতাম তাহলে এই ভুলটা আর হতো না, আছে এরকম কোনো? জি আছে। পার্সোনাল লাইফ থেকে যদি বলি, আমি আগে কাউকে না করতে পারতাম না কোনো কিছু, লাইক মন রক্ষার ক্ষেত্রেও আমি দেখা যেত মানে হ্যাঁ বলতাম বা না করতে পারতাম না। আমাকে কেউ কিছু বললো, সেটা আমার করতে পারবো না আমি, কিন্তু তারপর আমি বলতাম যে না আমি চেষ্টা করবো, না আমি করবো, মানে মানুষকে অনেক খুশি রাখার ট্রাই করতাম। তো দেখা গিয়েছে আমি এটা আমরা প্রত্যেকেই একটা আমার মনে হয় এটা, হ্যাঁ, আই অলসো কানেক্ট, আমার সেম তো প্রবলেম। দেখা গিয়েছে এটা করতে গিয়ে আমি নিজেই কষ্ট পেতাম অনেক বেশি। সো এটাই আমার কাছে মনে হয় যে না, তখন যদি আমি না করতাম, আমি যদি আমার রাইটস নিয়ে কথা বলতাম বা আমাকে নিয়ে আমি যদি তখন করতাম, তো হয়তো বা অনেক কিছু আরও করতে পারতাম, সেই কষ্টটা পেতাম না যেটা তখন পেয়েছি আমি, যে আমি না করিনি, বাট সে আমাকে ওই ফিডব্যাকটা দেয়নি। সো এটা নিয়ে একটা রিগ্রেট হয় যে না, না করা দরকার আজ ছিল থেকে আমরা বা সেই বলতে। রিগ্রেটটা মুছে ফেলি, যা হবার হয়েছে। জি। কাশফিয়া, তুমি কি এই গল্পে ফিরে আসবে না? তোমাকে আমি অন্য একটা আমি একটু বলি ওটা নিয়ে যে হ্যাঁ, আসলে এটা অনেক বড় একটা জিনিস, কারণ এই প্রবলেম আমারও আছে। আমিও ইন্ট্রোভার্ট এবং হচ্ছে না বলাটা আমার জন্য কঠিন। আমি জানি যে আমি এটা করতে পারবো না বা এটা করতে গেলে আমার অনেক কষ্ট হবে, বাট তারপরও না বলতে কেন জানি কষ্ট Hesitate লাগে feel বা হতো হেজিটেট একটু, করি, হ্যাঁ। রাইট? হ্যাঁ, তো এখানে এটা আমি, এবং দেখা গিয়েছে যে আমি নিজের অনেক ক্ষতিও করেছি যে না বলতে পারিনি বলে। তো এটা আমি অনেক বড় হয়ে শিখেছি। মনে হয় যে আমি প্রফেশনাল লাইফে ঢোকার পরও আমি তখনও এই কাজ করতে পারতাম না, হয়তো খুব রিসেন্টলি মেবি বেবি হওয়ার পর থেকে শিখেছি যে না বলতে হবে, কারণ এটা না বলে আসলে আমি নিজেকেও অন্যের ক্ষতি করব, নিজেরও ক্ষতি করব। নিজের রাইটস নিয়ে কথা বলতে একদম। হবে। দেখো, আড্ডা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা কিন্তু বন্ধু হয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে তোমরা আমার ছোট, আমি এখন তুমিই বলে ফেলছি। অবশ্যই, অবশ্যই, আমরা অনেক ছোট। এটা একটা আড্ডার একটা মজার রূপ। তো যেটা বলছি যে না বলাটা কিন্তু শিখতে হয়। তোমরা কিন্তু, তুমি, আমি, আমরা কেউ কিন্তু সবাইকে খুশি রাখতে পারবো না, বা সবার কাছে ভালো হওয়ার চেষ্টাও করা ঠিক না। এটা কিন্তু একটা অভিজ্ঞতা থেকেই হয়, হুট করে হয় না। এই আরেকটা কমন প্রশ্ন দুজনকে আমি করছি যে আমরা কি ভুলগুলো কি প্রিয় মানুষদের সাথে বেশি করি? কে বলবে, বলো। আমি বলি, বলো। আমার মনে হয় হ্যাঁ, কারণ আমরা হচ্ছে অনেক ক্ষেত্রেই ওদেরকে ফর গ্রান্টেড নেই যে হ্যাঁ প্রিয় মানুষ বুঝে যাবে, বা কাজ শেষে তো ফেরত যাব, তখন বুঝিয়ে নিব বা বুঝিয়ে দিব বা সে বুঝে নিবে। তো মনে হয় যে হ্যাঁ, আমরা বাইরে কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে না বললেও যেন সুন্দর করে না বলতে পারি, সেই চেষ্টাটা করি। মেবি বাসার মানুষের সাথে আমরা সেই চেষ্টাটাও অনেক সময় করি না, কারণ ওই যে থাকে মাথায় যে বুঝে নিবে। তো হ্যাঁ, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হয়তো ভুলগুলা বেশি আপন মানুষদের সাথেই হয়, এবং সরিও বলা হয় না ভালো করে। তো কোনো একদিন বলবো, জমিয়ে রাখি, হোল্ড করে রাখি। যায়। হ্যাঁ, সেটাই। সোহা, যেমন আমরা আমাদের ছোট থেকেই শুনে আসছি যে মেয়েদের কাজ আলাদা, ছেলেদেরটা আলাদা, মেয়েরা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। সো এই ধারণাটা শুনে আসছি, আর এটা তো টোটালি একটা রং। মেয়েরা তো কাজে কোনো নাম লেখা সবকিছুই, থাকে জি না। মেয়েরা সবকিছুই পারে, আমরা সবকিছুই পারি, স্যাক্রিফাইস করতে পারি, সবকিছু পারি। সো দেখা গিয়েছে আমাদের যে এই থট প্রসেসটা যে মেয়েরা এটা করতে পারবে না, বা এটা নিয়ে যে মেয়েরা কথা বলে না, মেয়েদের রাইটস বা নিজের একটা নাম তৈরি করবে, সো সেটা নিয়ে বললেও হেসিটেট ফিল করে, ফ্যামিলির কাছে কিভাবে বলবো, ইনল সাপোর্ট করবে কিনা বা প্যারেন্টস সাপোর্ট করবে নাকি হাজব্যান্ড। বিয়ের পর তো অবশ্যই একটা মেয়ের লাইফে অন্য একটা নতুন পরিবেশ, নতুন মানুষ, সব ইনলসের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন হয়। সো আমি এটাই বলবো যে না, আমরা যা করতে চাই আমাদের নিজের একটা আইডেন্টিটি হোক, সো সেটাতে সবাই সাপোর্ট করুক, বিশেষ করে ফ্যামিলি, হাজব্যান্ড, ইনলস, প্যারেন্টস, সবাই যাতে সাপোর্ট করে। দেখো সোহা, আমরা তো এতক্ষণ প্রফেশন, প্রিয় মানুষ, কাছের মানুষ, বন্ধুদেরকে আমরা খুব একটা আনিনি, কিন্তু বন্ধু কিন্তু একটা জীবনের বিশাল একটা ব্যাপার। বন্ধুকে আমরা রিয়েল যেটা বন্ধু বলি, আমি কথাটা প্রত্যেকবারই আসলেই বলি যে বন্ধু হচ্ছে আয়না এবং ছায়ার মতো। আয়না কখনো মিথ্যে বলে না, ছায়া কখনো দূরে সরে যায় না। এবং এই বন্ধুকেই কিন্তু সরি বলতে হয় না, উল্টাটা, বন্ধুকে কিন্তু সরি বলতে হয় না, রিয়েল বন্ধুকে। এবং সে যে ভুল ধরবে সেটাও মেনে নিতে পারাটাও বন্ধুত্ব। কিন্তু এই ভুল যে অন্যান্যর সাথে যে ভুল, সেখানে কিন্তু একটা ছোট্ট একটা সরি শব্দটা আমাদের লাগে, জাস্ট ছোট্ট একটা সরি।
এবং এই সরি বলাটা কিন্তু খুব সহজে সবাই পারে না, বলতে অনেকেই চায় না, পারে না। ইগোতে লাগে। তোমাদের দুজনের কি কমন কোয়েশ্চেন করছি যে সরির ব্যাপারটা কখনো মনে করো যে হয় বলুক না হয় আমি বলি, কি করেছো তখন? আমার কাছে মনে হয়েছে আমাকে বলুক, কারণ আমি, দেখা গিয়েছে যে আমি একটা জিনিস করেছি, আমাকে একটু সরি বলুক, আমাকে একটু মানাক, আমাকে কিছু একটা বলুক। দেখা গেছে যখন বলে না তখন খুব কষ্ট লাগে, বাট তারপরে ওয়েটিংয়ে থাকি যে আমাকে একটু সরি বলবে, আমাকে একটু আদর ভালোবাসা দিবে বা বুঝবে, আমাকে বুঝার বিষয়টা আমরা বেশি নারীরা বড়। তো একটু আদর ভালোবাসার অবশ্যই, কারণ হ্যাঁ, আবেগী থাকি। হ্যাঁ আবেগী থাকে, একটু কাঁধে হাত দিয়ে কেউ বলুক, মাথায় হাতটা রেখে বলুক, এটাই খুব ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া। জি। কিন্তু এই চাওয়ার এই সবাই বোঝে না জি জি সেটা। আমার কাশফিয়া? ব্যাপারে আমার মনে হয় আমি আগে যে ছিল যেটা হচ্ছে যে আমার সরি বলতে অনেক কষ্ট হতো। আমি একসেপ্ট করি, যেটা আমার মানে কি বলবো, একটা খারাপ দিক বলতে পারেন। তো ওই যে বললাম যে হয়তো আপন মানুষের সাথে বেশি কিছু হয়ে গেল, কিন্তু সরি মুখ কেন জানি আসছে না, মনে হচ্ছে যে ও তো বুঝে নিবে। ওই জিনিসটা কারেক্ট করতে আমার টাইম লেগে গিয়েছে। এখন আমি সরি বলতে পারি এবং খুব সুন্দর করে ভালোভাবেই সরি বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। নাহলে হয় যে জমতে জমতে সম্পর্কে একটু হলেও মানে একটা ফাটল ধরে। একদম, একদম। তো আমি চেষ্টা করি যে হ্যাঁ আমি এখন বুঝাতে পারিনি, পরে যে হয়তো বুঝিয়ে দিব, এবং বোঝানোর চেষ্টার জন্য মানে ট্রাইও করি। এবং আমার খুব খারাপ একটা দিক আছে যে মানে এত বিজি থাকা হয় যে আমাকে হয়তো আমার বাসারই কেউ একজন বললো কি আমাকে এই কাজটা একটু করে দিও, আচ্ছা আমি ফ্রি হয়ে করে দিব। কিন্তু এই যে ফ্রি হওয়ার পর আমার মাথা থেকে পুরোপুরি জিনিসটা বের হয়ে যায়। এটার জন্য যে আমি কত সরি বলি সবাইকে, অনেক সরি বলতে হয় এটার জন্য। আসলে একসাথে একটা ব্যাংকের কাজ তো পুরো দিনটাই নিয়ে নেয়, মূল সময়টাই তো ব্যাংকে চলে যায়। তারপরে এই ক্রিয়েটিভিটি, সংসার, সন্তান, এটা মুখের কথা না। তারপরও একটা কিছু নিয়ে থাকাটা কিন্তু ভালো। মানুষের প্রফেশন, ব্যাংকের কাজ হচ্ছে কাজ করে একটা ভালো স্যালারি পাওয়া, সংসার। কিন্তু এই যে তোমরা দুজন যে পেশায় আছো সেটা কিন্তু একটা সৃষ্টি, মনে হয় যেন প্রতিদিন একটা সন্তানকে লালন পালন করছো, তার বড় হওয়া দেখছো, তার সাকসেস দেখছো। হ্যাঁ, তুমি যেমন বললে যে তোমার শাড়ি মিম পড়েছে, এই যে তুমি দেখলে যে একটা সুন্দর জিনিস সৃষ্টি হয়ে একজন পড়ছে, এটা সাকসেস। তো ও যেমন একজন ইনফ্লুয়েন্সারের কথা বললেন যে এই ওনাকে মেকআপ দিয়েছে, এটা আমি বুঝতেই পারিনি। তো এই যে সন্তানটাকে লালন পালন করে একটা সাকসেস দেখা, তো তারপরও সরি যেমন একটা ছোট্ট শব্দ, ভুলও একটা ছোট্ট শব্দ, কিন্তু এর পেছনের ব্যাপকতা বিশাল। সেটাকে যদি আমরা ঠিকমতো ধরতে না পারি, সেটার পরিচর্যা না করতে পারি, তখন আসলে জীবনের এত কষ্ট, এত কিছু, এত অ্যাচিভমেন্ট, এগুলো তো সব শেষ হয়ে যায়। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলোই আমরা আসলে পরিচর্যা করতে পারি। বলো, এবার তোমাদেরকে ফ্লোর ছেড়ে দিলাম, আর কি গল্প করতে ইচ্ছে করে এই ভুল নিয়ে, বলো। এই তো আমি একটা জিনিসই বলবো সব নারীকেই, যে নিজের যাতে একটা পার্সোনালিটি থাকে, নিজের যাতে একটা আইডেন্টিটি তৈরি করে সবার কাছে। অ্যান্ড আমি চাই, আমি যেহেতু বাংলাদেশি, আমি দেশকে অনেক বেশি ভালোবাসি অ্যান্ড চাই দেশের সব নারীরা যাতে একদম মানে নিজে এগিয়ে যাক। সো নিজের একটা পরিচয় তৈরি করুক এবং একটা পরিচয় হোক, পিছিয়ে না যাক। জি, কোনো কিছু বলতে যাতে কারো কাছে হেসিটেট ফিল না করে, নিজে যেটা ভালো সেটা যাতে বলতে শিখে বলে। তো এটাই চাই যে এগিয়ে যাক, কারণ আমরা নারী, আমরা সবই পারি। So, তোমার চাওয়াটাই যেন সত্যি হয়। তবে আমাদের ইনশাআল্লাহ। অনেক 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 কিছু ডেভেলপ হয়েছে, তার মাঝে অনেক কলুষতাও আছে, আশা করি সেগুলো দূর হবে। কাশফিয়া? আমি সোহাপুর কাছ থেকেই একটা লাইন নিয়ে বলছি যে হ্যাঁ আমরা আসলে আমরা নারী, আমরা সব কিছুই পারি। আমরা সবচেয়ে ভালো যেটা পারি আমার মনে হয় যে আমরা ব্যালেন্স করতে পারি। মানে নারী জাতটা আমার কাছে মনে হয় যে আল্লাহ হয়তো ওভাবেই সৃষ্টি করেছে যে আমরা সব কিছু কিভাবে যেন ম্যানেজ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের কোনো কিছু ব্যারিয়ার যদি আসে এবং আমরা চিন্তা করি ব্যারিয়ারটা পার করে আমরা কিভাবে আগাবো, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা ইউনিক কোয়ালিটি আমাদের মধ্যে আছে। আরেকটা জিনিস আমি একটু পার্সোনাল লেভেলেই বলবো যে আমি একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, এবং ওই যে বললাম যে হয়তো আপন মানুষদের সাথেই কথা বলা হয় না বা আপন মানুষদের কাছে থ্যাংক ইউ বলা হয় না। তো এই প্ল্যাটফর্ম ধরেই আমি বলবো যে আমি যতটুকুই আমি যদিও মনে করি না এখনও সাকসেসফুল হয়েছি যতটুকু আমি চাই, বাট যতটুকু আমি এগিয়েছি, আমার এটার পিছনে আমার হাজব্যান্ড, আমার আম্মু এবং আমার শাশুড়ি, ওনাদের অবদান, সেটা বলার সুযোগ হলো। আমি ওনাদের অবদান অনেক বেশি, এবং এটা আমি এখানেই বলতে চাই। অনেক ধন্যবাদ। তোমাদের অবদান
তাদের অবদান আছে তোমাদেরও যোগ্যতা আছে, তাদেরও অবদান আছে। পরস্পরের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা থাকুক জি। এবং তোমরা এগিয়ে যাও। তোমরা নিজেদেরকে বলছো এখনো শিশু কাজের ক্ষেত্রে আমি মনে করি কাজের না, তোমরা ক্ষেত্রে, অনেক অভিজ্ঞ। জি। তোমাদের শুভ কামনা করছি তোমাদের জন্য। একবারই বিদায় নেওয়ার পালা, একবারই আমরা আমাদের বিদায় নেওয়ার পালা। কিন্তু এই যে ভুলে ভরা গল্পগুলো শুনে ভেবেছেন যে সব ভুলে ভরা জীবন, না। ভুল করেই মানুষ শেখে, ভুলই অভিজ্ঞতা, ভুলই হচ্ছে একটা শিক্ষা। এটাই হচ্ছে নারীদের জন্য একটা বড় শক্তি। নারীরাই সবচেয়ে ভুল করে করে পিছিয়ে যায়। এখানে নারীদের প্রত্যেকের বেলায় তো আছে, বিশেষ করে নারীদের বেলায় যেহেতু তাদের জীবনটা নানাবিধভাবে জড়িত, সন্তান, সংসার, চাকরি, অনেক কিছু, নারীদের দায়িত্ব অনেক। সেটা এড়িয়ে যেয়ে নয়, সেগুলোকে পালন করে নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত। সে জীবনে অনেক ভুল থাকবে, সেটা কোনো কথা না, কিন্তু ভুলটাকে শুধরানোই হচ্ছে একটা বিশাল অভিজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে, গল্প হবে সামনের আড্ডায়।